ভাবছি আমিও ঘুমোবো, কিন্তু কি করে? সকলের বিলাসী জীবন যখন যান্ত্রিক ব্যস্ততা আড়ালে হারিয়ে যাচ্ছে অজস্র কিশোর কিশোরী স্বপ্ন ভবিষ্যৎ। পিচ ঢালা পথে বিলাসবহুল গাড়ির চাকা নিচে চাপা পড়ছে তিল তিল করে গড়ে ওঠা সদ্য ডিগ্রি প্রাপ্ত সন্তানের জননীর প্রবল বাসনা। বখাটেদের দৃষ্টিভঙ্গিতে যখন অ্যাকুয়ারিয়ামে জীবন যাপন করছে আমার অসংখ্য কোমলমতি শিক্ষার্থী, ঠিক সে সময় তানভীর হোসেন আশরাফি ঘুমোতে চায় না, চাই শান্তিতে ঘুম পাড়ানো। আর এই শান্তিতে ঘুম পাড়ানোর জন্য আজ থেকে 54 বছর পূর্বে যেই শিক্ষা প্রতিষ্ঠানে বসে নবীনবরণ অনুষ্ঠানে আজকের এই আয়োজনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আতিয়ার রহমান প্রামাণিক স্যারের বক্তব্য শুনলাম। একটু পরেই যার বক্তব্য শুনবো আলাউদ্দিন আল আজাদ, যিনি এখানে বসে আছেন, খুরশেদ ভাই, অসংখ্য শিক্ষক। আমরা যদি আমাদের প্রেমময় সাদা কালো চোখের ফ্রেম দিয়ে তাকাই তাহলে একটি বাসা দেখতে পারবো। সেই বাসা থেকে দৈর্ঘ্য করে উঠেছিল রফিকুল ইসলাম গোলাপের নেতৃত্বে, তার ভাইয়ের নেতৃত্বে, সারা দেশে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে। যে ঘরে ঘরে দৈর্ঘ্য করে তোলো, পাড়ায় পাড়ায় দৈর্ঘ্য করে তোলো, প্রেমিকা নাট্য থেকে, বউয়ের বাসর ঘর থেকে, মায়ের আচল থেকে, বাবার আত্মনাথ থেকে, শিক্ষকের শিক্ষাদান ছেলে, কৃষকের ফসল ফলানি ছেলে, সবকিছুর মায়ের তত্ত্বে ঝাঁপিয়ে পড়ো মহান মুক্তিযুদ্ধে। যেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্ত রঞ্জিত হওয়ার মধ্য দিয়ে 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে পৃথিবীর ভূখণ্ডের 56,000 বর্গ মাইল 1,47,570 বর্গ কিলোমিটার ধনে ধন্য পুষ্প ভরা একটি রাষ্ট্র পেলাম। কি নাম তার? না, একটু আমি জিরাইলু দেখি, এটা কি বেগম জবেদা? বাংলাদেশ, এই বাংলাদেশের উপরে কোনো আঘাত আমরা কেউ মেনে নেব না। সকল শহীদদেরকে শ্রদ্ধা জানাতে চাই। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলাউদ্দিন আল আজাদ, আজকের অনুষ্ঠানের যিনি আমাদের মধ্যমণি, আমাদের আতিয়ার রহমান প্রামাণিক স্যার, তারপরে খুরশেদ ভাই সহ শিক্ষক শিক্ষিকা এবং আগামীর বাংলাদেশ সফল উপস্থাপক আপনাদের সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে, আমার প্রিয় সংগঠন বাংলার চোখের পক্ষ থেকে আজকে সূর্যোদয়ের পর থেকে নৈসর্গিক পৃথিবীর আনাচে কানাচে যতগুলো রঙিন ফুল ফুটেছে সমস্ত রঙিন ফুলের সুবাসিত শুভেচ্ছা সিক্ত করছি আপনাদের সবাইকে। প্রথমেই বলেছি যে আজকে বক্তব্য রাখার মতো কোনো খেই আমার নাই, যত বিশেষণের বিষয় করা হলো। তারপরেও এই রঙে রসে ভরপুর রংপুরের মানুষ আছে। তোমরা যারা মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকের শিক্ষা গ্রহণ করবার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে তোমাদের পদচারণা মুখরিত হয়েছে এই ক্যাম্পাস, আমি বিশ্বাস করি তোমাদের পদচারণা এই রংপুর অনেক দূরে এগিয়ে যাবে, বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। যেই রংপুরের কথা আমার স্যার বলছিলেন, অন্যান্য বক্তারা বলেছেন, সভাপতি বলবেন, এই রংপুরের ইতিহাস একটু তুলে ধরেছে। 1947 সালে আমাদের দেশ ভাগ হয়েছে, তার পূর্বে ব্রিটিশ পেনিয়া শক্তি আমাদের উপর গ্রাস করেছে। নুরুদ্দিনের জাগোবাহে কোনকে সবাইকে একত্রিত করেছিল। তিতুমিরের বাঁশের কেল্লা, সেই কেল্লা নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছিল যে ব্রিটিশ পেনিয়া শক্তিকে এই ভারতবর্ষকে আমরা বিতাড়িত করব। রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী প্রফুল্ল চাকি ক্ষুদিরামের অন্যতম সহযোদ্ধা, যিনি হাসতে হাসতে দেশের জন্য ফাঁসির মঞ্চ উঠেছিলেন, তার সহযোদ্ধা প্রফুল্ল চাকি গর্দান পুলিশ কেটেছিল, কেটে দিয়ে গ্রাসিক তেলে চুপিয়ে সাইকেলে করে কলকাতা রাস্তা রাস্তা ঘুরিয়ে হয়েছে। সেই দেশপ্রেমী প্রফুল্ল চাকির উত্তরসূরি হচ্ছে আমরা। আমি যদি বাহান্নের ভাষা আন্দোলনের কথা বলি, রংপুরের অবদান তুলে ধরতে চাই। সালাম রফিক জব্বার জীবন দিয়েছে, ঠিক তেমনি ভাবে রংপুর মুন্সিপাড়ার মেয়ে মিলি চৌধুরী রংপুরের বিচারক কাঠগড়ায় ইংলিশে রায় লিখেছিলেন বলে ওই মিলি চৌধুরী কাঠগড়ায় উঠে সেই বিচারকের কলম ভেঙেছিলেন। সেই মিলি চৌধুরীর উত্তরসূরি হচ্ছি আমরা। আমরা যদি বলি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ পাকিস্তানি বেনিয়া শক্তির বন্দুকের গ্রাউন্ড থেকে বের হওয়ার গুলিকে
নিজের বুকে যিনি আলিঙ্গন করেছিলেন সেই সমস্ত সমাজদারের উত্তরসূরি হচ্ছি আমরা। আমি যদি বলি নারী জাগরণের প্রতিকৃত মহিষী নারী বেগম রোকেয়ার উত্তরসূরি আমরা। আমি যদি বলি মাওলানা কেরামত আলী জৌনপুরীর পুণ্যভূমির উত্তরসূরি হচ্ছি আমরা। আমি যদি বলি মাহিগঞ্জে মাটিতে শুয়ে আছেন শাহজালাল বুখারী, তার পুণ্যভূমির উত্তরসূরি হচ্ছি আমরা। আমি যদি বলি চারণ সাংবাদিক যিনি শুধুমাত্র ধনে ধন্য পুষ্প ভরা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে চারণ সাংবাদিকতায় সুনাম কুড়িয়েছেন, মুনাজাত উদ্দিনের উত্তরসূরি আমরা। আমি যদি বলি লেখক সাহিত্যিক হেয়াত মাহমুদের উত্তরসূরি আমরা। সর্বশেষ যদি আমি বলি 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্যের বেড়াজালকে পদতলে কুড়িয়ে দিয়ে রংপুরের কালপি থানা রাজপথে যিনি প্রেম করবার কথা, যিনি মায়ের স্বপ্ন পূরণের কথা, যেই ব্যক্তিটি শিক্ষা জীবনে পাঠশালা গ্রহণ করবার কথা, তিনি দেশের জন্য জাতির জন্য বৈষম্যকে পদতলে কুড়িয়ে দেওয়ার জন্য বন্দুকের নল থেকে বের হওয়া পুলিশের গুলিকে আলিঙ্গন করে আবু সাইদ হিমালয়ের মতো বুক চেঁচেছেন, সেই আবু সাইদের রংপুর হচ্ছে এই রংপুর। আর সেই রংপুর, তোমাদের এই রংপুর বৈষম্যের বেড়াজালে থাকবে, এটি আর আমরা মেনে নেব না। রাজশাহী সিটি কর্পোরেশন মাত্র 54 কিলোমিটার একটি সিটি কর্পোরেশন, তারা বাজেট প্রায় 2200 কোটি টাকা। রংপুর 205.7 বর্গ কিলোমিটারের একটি সিটি কর্পোরেশন, আমরা বাজেট পাই মাত্র কয়েক কোটি টাকা। তাহলে কোন নেতৃত্ব না থাকবার কারণে আমরা এত পিছিয়ে পড়ে আছি? আজকে সাত যে দুঃখ যন্ত্রণা বেদনার কথা তার গোলাপি ঠোঁট থেকে বলছিলেন, এই দুঃখ যন্ত্রণা বেদনা শুধুমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠান নয়, রংপুরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে। তোমরা চোখ বন্ধ করে ভাবো, এখানে শিক্ষকের আসনে যারা বসে আছেন, এই রংপুরে আমার এই মেধাবী শিক্ষার্থীরা যখন সার্টিফিকেট অর্জন করবে, এই সার্টিফিকেট ধুয়ে কি শুধুমাত্র গলায় তাবিজ দেবে? এই সার্টিফিকেট দিয়ে কি শুধু আলমারির শোকেসে সাজিয়ে রাখবে? না, আমরা তো এই বাংলাদেশ চাই না। আমরা তো চেয়েছি যেই মেধাবী মেয়েটি সার্টিফিকেট অর্জন করেছে, যেই মেধাবী ভাইটি সার্টিফিকেট অর্জন করেছে, মেধা মনন সৃজনশীলতায় ভালো ফলাফল করেছে, তার জন্য একটি ভালো চাকরি থাকবে, তার জন্য একটি ভালো উদ্যোক্তার জায়গা থাকবে। এই রংপুর গেটের 8 জেলায় আমাদের কি সেটি হয়েছে? শুধুমাত্র চোখ দেখানোর মতো একটি ইপিজেড লালমনিরহাটে নীলফামারীতে হয়েছে। আমাদের বারবার বিভিন্ন সরকার বলেছে যে ইকোনমিক্যাল জোন হওয়ার কথা, অমুক হওয়ার কথা, তমুক হওয়ার কথা, কিন্তু আজ আমরা পাইনি। আজকে দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে বলতে হয় যে আমার মেধাবী শিক্ষার্থীরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 পেয়েছে, যারা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ভালো ফলাফল নিয়ে, তাদের জন্য কোন রংপুরে কিন্তু সেক্টর তৈরি হয়ে ওঠে না। কেন তৈরি হয়ে ওঠে নাই? নেতৃত্ব না থাকবার কারণে। তাই তোমাদেরকে বলছি, শুধুমাত্র পাঠ্যদানের জ্ঞানের ভিতরে সীমাবদ্ধ নয়, তোমরা শুধুমাত্র তোমাদের সিলেবাসের সীমাবদ্ধতার ভিতরে নয়, আমি চাই অন্তরের গভীর থেকে হৃদয়ে উজাড় করে চাই যে তোমরা মেধা মনন সৃজনশীলতা, এই অঞ্চলের রাজনীতি, এই অঞ্চলের অর্থনীতি, এই অঞ্চলের সংস্কৃতি, প্রত্যেকটি ক্ষেত্রে তোমরা অনেক মেধাবী হয়ে উঠবা। তোমরা তোমাদের এই জায়গাগুলো যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানগুলো তোমরা পূরণ করবা। যাই হোক, এটি বক্তৃতার মঞ্চ নয়, নবীনদেরকে গলার মালা পরে আমরা আজকে বরণ করে নিতে চাই। সেই আয়োজন, এই আয়োজনে এসে আমি মুগ্ধ হয়েছি। কি কারণে মুগ্ধ হয়েছে? একটি মেয়ে তার চোখ ধাঁধানো নাচ আমরা উপভোগ করলাম। সেই নাচের ভিতরে কি কি উপভোগ করলাম আমরা। তারপরে 3 জন মেয়ে নাচ উপভোগ করলো। আমাদের শিক্ষক বলেছেন যে শুধুমাত্র একজনের নোটিশে আজকের এই আয়োজন। মিম যখন নাচ এবং তার দলকে নিয়ে যখন কাজ করছিল একটি মেয়ে, তখন কি সুন্দর করে নেতৃত্ব দিল। কি নাম তোমার? এই যে নেতৃত্ব দিল, সে সুন্দর করে বলল তুমি সামনে থাকবা, তুমি পিছিয়ে থাকবা, কারোর সাথে যেন কারো ধাক্কা না লাগে। এটাই তো নেতৃত্ব। আমরা তো এটাই চাই যে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমাদের নেতৃত্ব গড়ে ওঠে। আমি আমার এই প্রেমময় সাদা কালো চোখের প্রেমে শুধুমাত্র 10 মাস 10 দিন গর্ভধারী হওয়ার পরে আস্তে আস্তে করে এই বাচ্চাদেরকে দেখছি না, আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় লুকিয়ে আছে আগামী দিনে নেতৃত্ব, এসপি, পুলিশ, র্যাব, আমলা, বড় বড় মেধাবীরা। শুধুমাত্র সেই জায়গায় গেলে আমাদের হবে না, আমাদেরকে বিজ্ঞানে অর্জন করতে হবে, আমাদেরকে পবিত্র গ্রন্থ আল কোরআনের জ্ঞান অর্জন করতে হবে,
আমাদেরকে ভূগোল তত্ত্ব সম্পর্কে জানতে হবে। এই যে সমতল ভূমি রংপুর, এটি কিন্তু পাহাড় পর্বত নদী নালা খাল বিলে কিন্তু না, এটা সমতল ভূমি। এটা নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। কি গবেষণা? যে এই জায়গায় যদি আমরা কারিগরি শিক্ষাকে অনেক বেশি অগ্রসর করি। তোমরা অনেকে চায়নার নাম শুনেছো না? চায়নার অভিসংবাদিত নেতা মাও সেতুং, যার নেতৃত্বে চায়নার বিপ্লব হয়েছিল, স্ট্যালিন, কার্ল মার্কস তাদের তত্ত্ব নিয়ে, যেই মাও সেতুংয়ের একটি তত্ত্ব ছিল যে বন্দুকের নলি ক্ষমতার উপর, সেটি আলাদা সাবজেক্ট। সেই মাও সেতুং কি করেছিলেন? 24টি বছরের উপরে অন্তত 2 যুগের উপরে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিলেন। কেন বন্ধ করেছিলেন? যে বিশ্ববিদ্যালয় থেকে যেই শিক্ষার্থী পাশ হয়ে ওঠে, তার যে মেন্টালিটি তৈরি হয়ে ওঠে যে শুধুমাত্র টাই কোট পরে আমি একটি ভালো জায়গায় চাকরি করতে চাই। সে কারণে চায়নায় গড়ে উঠেছিল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যে তোমার জায়গা সাইকেল মেরামত, তোমার জায়গা মোটরসাইকেল মেরামত, তোমার জায়গায় ফ্যান বানানো, তোমার জায়গায় রড সিমেন্ট পাথরের মিশ্রণে যে বিল্ডিং, যে ইমারতটি তৈরি হয়, এটি আরো কিভাবে আধুনিক হবে। যেভাবে পায়ের প্যাডেলে সাইকেল চালাই, এই সাইকেল আরো কিভাবে আধুনিক হবে। আমরা যে মোটরসাইকেল চালাই, পেট্রোলের বিনিময়ে পেট্রোল বাদ দিয়ে অন্য কিছু দিয়ে আমরা কিভাবে সেই সাইকেলকে চালাতে পারবো, মোটরসাইকেল তৈরি করতে পারবো। তারা সেই জ্ঞান গবেষণা করেছে। এই 18 কোটি মানুষের বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের এই শুধুমাত্র ভূখণ্ড, এই ভূখণ্ড কিন্তু 1 ইঞ্চিও বাড়বে না, বাড়বে এই দেশের জনগণ। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। এই জনগণকে কিভাবে প্রপার ইউটিলাইজ করব, সেই জিনিসটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি স্যারকে বলবো যে এখানে যে শিক্ষার্থীরা আছে, এদের প্রতি বিতর্ক, এদের নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি, ক্রিয়েটিভ স্পোকিং, ক্রিয়েটিভ রাইটিং, এই জিনিসগুলোর চর্চা আপনাদের উপরে রাখলাম। আর স্যার একটি কথা বলেছেন যে কিভাবে মানুষের সাথে মেশা, মন উজাড় করে মানুষের সাথে মিশতে হবে। আমার একটি মাত্র সহধর্মী, সেই সহধর্মী এবং আমার প্রচেষ্টায় 3টি বাচ্চা। আমরা অনেক কষ্ট করি, এই কষ্ট কিছুই মনে হয় না যখন আপনাদের সামনে এসে আমি না এমপি না মেয়র না খুব বেশি দামি মানুষ, আমি আপনাদের মতো অতীব এক সাধারণ মানুষ। স্যার অনেকগুলো প্রশংসা করেছেন, আমি অতীব একজন সাধারণ মানুষ। তবে দুঃখ যন্ত্রণা আমাদের ভিতরে নেই। প্রতিটা মুহূর্তে মনে হয় যে এই মুহূর্তে সতেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে বাঁচি। রাত 3টা বাজে, প্রচন্ড তীব্র শীত, সেই শীতকে উপেক্ষা করে ওয়াজ মাহফিল, এই প্রোগ্রাম থেকে যখন বাড়ি ফিরি, আমার বউ 7-8 মাসের প্রেগনেন্ট, বাবার ভয়ে মায়ের ভয়ে চুপচাপে বউকে বলি, বউ একটু গেটটা খুলে দাও। বলার আগে আমার বউ ভাবনা, তারপরে একটু বলি তোমার মতো বউ আর পৃথিবীতে হয় না। কয়া কয়া এই যে গেটটা খুলে কি কষ্ট তাকে দেই, যে 6 মাস 7 মাসের প্রেগনেন্ট অবস্থায়, 9 মাসের প্রেগনেন্ট অবস্থায় গেট এসে খুলে দেয়। এই যে খোরশেদ ভাই আমার সাথে থাকে, আমরা একসাথে সংগঠন করি, দেখে যে কি পরিশ্রম। আজকে আমরা সকালবেলা উঠেছি, উঠে ব্যাংকে আমার ব্যবসায় কাজ করেছি, তারপরে চেম্বার অফ কমার্সে গেছি। আপনারা জানেন যে ব্যবসায়ীদের উপরে স্টিমুলার চালানো হচ্ছে, যে একজন পান দোকানদার 500 টাকার বিনিময়ে একটা ট্রেড লাইসেন্স করতে পারে না, সেই ট্রেড লাইসেন্স করতে গেলে 2000 টাকার এখন একটা উচ্চ কর উটকা একটা ছাড় কিনে দিয়ে দিয়েছে, সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন। সেখান থেকে এসে এই যে আপনাদের সুলতানগঞ্জ, এই কবরস্থান পরিষ্কার করলাম, এই যে হাতও কেটে গেল তাড়াতাড়ি কাটতে গিয়ে, স্যার যতবার ফোন দিচ্ছেন। এইখানে আসলাম, এখানে বক্তৃতা দিতে দিতে 2:30টার সময় আবার রংপুর স্টেডিয়ামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ তিনি উদ্বোধক, আমি অতিথি, ওখানে ফুটবল টুর্নামেন্ট। এই যে দৌড়, এই যে ব্যস্ততা, আমাদের কিন্তু রংপুরে সেরকম নেতৃত্ব নাই। অনেক রাজনৈতিক দল আছে, আমি চাই যে মানুষের সঙ্গে মিশে তোমরা কাজ করো। আমার নাম তানভীর, A+B হোল স্কয়ার ভাঙলে হয় কি, A² + 12B+B²। আমার তানভীরের টি সূত্র করেছি, ট্রিপল টি ভাঙলে হয় টাইম টার্গেট টেকনিক। আমার টার্গেট ঠিক করেছি, সেই টার্গেটের উপরে আমি টেকনিক অর্থাৎ পরিকল্পনা গ্রহণ করেছি, তারপরে আমি সময় দিই। আমি তোমাদেরকেও বলবো যে তোমাদের জীবনের লক্ষ্যকে ঠিক করো, তবে এমন কোন কল্পনাতীত স্বপ্ন দেখিও না যে স্বপ্ন তোমাকে ছুটে দেয় না।
আমি আমার বাবার প্রাইভেট কারে স্কুলে গিয়েছিলাম, কিন্তু ক্লাস 7 তোমরা প্রত্যেকেই জানো রংপুরে একটি জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, পায়রা চত্বর, আরেকটা মোড় আছে গ্র্যান্ড হোটেল মোড়। সেই গ্র্যান্ড হোটেলের মালিকের ছেলে আমি। তাহলে কত পুরনো আমরা। 3 বেলার জায়গায় 5-6 বেলায় খাইতাম। একটা সময় এক বেলা খাবার চলে না। আমার আপন অনেক আত্মীয় স্বজন বলেছেন যা হোটেলে মেচিয়ারি কর, রাগ হয়ে হোটেলে মেচিয়ারি করেছি, খুব সুন্দর করতে পারে। স্যার বসেন, কি খাবেন? গরু, খাসি, মুরগি, ইলিশ, মাছ ভর্তা, আলু ভর্তা, কাঁচা কলা ভর্তা। Undoubtedly this is true. This subject is not a matter of joke. এটি কোনো কৌতুক নয়। শাপলায় লাকি হোটেলের পাশে ওয়াবদার গলিতে ঢুকতে যে হোটেল দিয়ে সেই হোটেলে মেচিয়ারি করেছি, পরে ওই হোটেল পুরোটা নিয়েছিলাম। সেই জায়গা থেকে তিলে তিলে করে আজকে এই জায়গায় এসেছি। 99 সালে প্রাক মেলায় লোনের আবেদন করেছিলাম মাত্র 2 লক্ষ টাকা। সেই লোন দিয়েছিল 2002 সালে, অর্থাৎ 3 বছর পরে। আর আজকে রংপুরে কোনো ব্যাংক ঢোকার আগে রেকর্ড হচ্ছে হয়তো বা বক্তৃতা, সেই জায়গা থেকে একটু স্পষ্ট বলি যে রংপুরে কোনো ব্যাংক ঢোকার আগে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা যোগাযোগ করেন যে ভাই আপনার শহরে যাচ্ছে। এই তানভীর হোসেন আশরাফিকে করে না, আমার অবস্থানকে করে। তুমি তোমার জন্য তৈরি হয়ে উঠিও না, তুমি এই রাষ্ট্রের, এই সমাজে। আমি শুধু আমার জন্য হয়ে উঠতে চাই না, আমি এই সমাজের ড্রেন পরিষ্কার করতে চাই, আমার এই সমাজে কবরস্থান পরিষ্কার করতে চাই, রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ করতে চাই। আমার প্রজন্ম ড্রেসের অভাবে, ব্যাগের অভাবে, বইয়ের অভাবে, অর্থের অভাবে তার মেধাকে শানিত করতে পারবো না, এই সমাজ আমি চাই না। সুন্দর একটা সমাজ। যাই হোক, বক্তৃতা কথা নাম লতা, মাইক্রোফোন পাইলে তোমাদের মতো স্মার্ট মেয়েদেরকে পাই না, কথা বলা তো শেষ হবে না। এমনি স্যার বলবেন 1:25 বেটা দেরি করি, তারপর পয়েন্ট শুরু করছি, যা আমি এদিকে না যাই, একটি মাত্র গল্প বলে মাইক্রোফোন ছেড়ে দিতে চাই তোমাদের সবার উদ্দেশ্যে। আজকে সমাজে যা দেখছি তার উপরে গল্পটা বলবো। সেটি হচ্ছে যে এক স্বামী তার 2 স্ত্রী ছিল। মাছ কিনে বাসায় গেছে, বাসায় গিয়ে বউকে দিছে, বউ এক স্বামীর ডাক, 2 বউ ছিল ছুটতে আসছে। স্বামী মশাই মুই হাঁটে, ছোট বউ কয় স্বামী মশাই মুই হাঁটে। স্বামী জানে যে বড় বউয়ের হাতে রান্না অনেক বেশি মজা, আর মাছটা তুলে দিচ্ছে বড় বউকে। ছোট বউ সাইডে দাঁড়ায় জলি পড়ি আনবে, সবকিছু বড় বউ আজকে খেলাটা বুঝে। তো যাই হোক, স্বামী চলে গেছে ব্যবসা করতে, বড় বউ রান্না করতেছিল, আর ছোট বউ কিন্তু ওত পেতে সুযোগ খুঁজছিল। আল্লাহর কি কাম, বড় বউ গেছে পানি নিতে, ইতিমধ্যে ছোট বউ মাছের মধ্যে পচা শিডল তরকারি মাছটা একদম সাইজ করে দিয়েছে। সন্ধ্যার সময় স্বামী আসছে, এখন রান্না করছে বড় বউ। ছোট বউ বারবার কয় স্বামী মশাই মাছটা খাইবেন তো আজকে, কেমন মজা হবে। স্বামী মনে মনে কয় যে বড় বউয়ের ছায়া ছোট বউ দেখবার পায় না, রান্না করি বড় বউ, ছোট বউয়ের ক্ষেত্রে পাগল, কাহিনীটা কিছু একটা আছে। তো যাই হোক, বউরা পাঙ্কা করছে, মাছ তুলে দিচ্ছে, স্বামী মাছটা মুখে নিছে, মুখে নিয়েই পচা দুর্গন্ধ। স্বামী তো আর খেতে পারে, স্বামী তো বুঝে ফেলছে যে দাল মেকুচ খাওয়া। এখন স্বামীও চালাকি করে পানি দিয়ে মাছটাকে গিলে খাইছে, আর তেরা চোখে ছোট বউকে দেখার বড় বউকে বলে যে কিরে বড় বউ, তোর হাতের রান্নার মজা তো এমনিতেই অনেক বেশি, আজকে আবার প্রত্যেকে এত আধ্যাত্মিক জাদু আসলে মাতে এত বেশি টেস্ট হয়ে গেল। কারণ সাইডে থাকা ছোট বউ জলি করি আঙ্গার, আন্দাজি টেস্টে মুই যত টাকা 85 দিব দিয়া মুখটা চাপিল, আল্লাহ এটা কি করবো। এই গল্পটা বলবার উদ্দেশ্য তোমাদের গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি ফোটানো। এই সমাজে আমি যেহেতু দা মিলেনিয়াম স্টার্স স্কুল এন্ড কলেজ রংপুর ক্যান্টনমেন্টের গভর্নিং বডির সদস্য, আমি যেহেতু সমাজ কল্যাণ বিদ্যাবিধি মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য, ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল IGS তারও গভর্নিং বডির সদস্য, অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসার সঙ্গে জড়িত। আজকে আমরা দেখছি যে বান্ধবী যখন এগিয়ে যায়, বন্ধু যখন এগিয়ে যায়, আমরা কি ষড়যন্ত্র, কি পরিকল্পনা গ্রহণ করছি, এতে উভয় দিকে ক্ষতিগ্রস্ত হয়। এই জায়গা থেকে আমরা বিরত থাকবো। মিম যদি এগিয়ে যায় তাকে আমরা ঠেলে দিব, আরো যদি কেউ এগিয়ে যায় তাকে আমরা ঠেলে দিব। এই কাজগুলো করবো তো নাকি? আরেকটি কথা, আমার ব্যক্তিগত সহকারী দুলাল মিয়াকে স্যার আঙ্গুর কিনতে পাঠাইছিলাম বাজারে, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকে কিন্তু খুব
তাত্ত্বিক কোনো বক্তব্য, জ্ঞানগর্ভ বক্তব্য দিচ্ছি না। আমি শেষের দিকে যে দুলাল মিয়াকে আঙ্গুর কিনতে পারলাম, ভাই যে আঙ্গুর কিনে নিয়ে আসো, তো খোরশেদ ভাই আসছে, আলাউদ্দিন ভাই আসছে, তো আঙ্গুর খাবো। আঙ্গুর কিনতে গেছে, গিয়ে ফোন দিছে যে ভাই একটা আঙ্গুরের দাম 700 আর একটা আঙ্গুরের দাম 100। আমাকে কেন এই কথা জিজ্ঞেস করো? দুলাল আবার দোকানদারকে জিজ্ঞেস করে যে ভাই এটা আঙ্গুর, এটা আঙ্গুর, ওটার দাম 700, এটার দাম 100 কেন? কারণ দোকানদার কয় ভাই ওটা ঝোপা আছে তো একসাথে, এই জন্য এটার দাম 700 টাকা। তাইলে কুলি কুলি আলগা দিলে হয়ে গেছে, এটার দাম 100 টাকা, পারলে আরো কম দিন। এতে বোঝা যায় তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে কেউ তোমাদের একটা চুল মারাতে পারবে না। আর তোমরা যদি খন্ডে খন্ডে খণ্ডিত হও, বিতর্ক করতে পারবে না, ফুটবলের ভলিবলও করতে পারবে না, ক্রিকেটও খেলতে পারবে না, ভালো আবৃত্তি করতে পারবে না। অতএব যা করবা গ্রুপ ওয়াইজ করতে হবে, ছিন্ন বিচ্ছিন্ন না। পরিশেষে আমরা প্রত্যেকেই মেধা, মনন, সৃজনশীলতা, পারিবারিক অনুশাসন, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতার মানসিকতা নিয়ে আমরা প্রত্যেকে গড়ে উঠব। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে উজ্জ্বল সম্ভাবনাময় সোনালী ভোরের প্রত্যাশায় আমাদের প্রত্যেকের ঘুম ভাঙুক, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে মাইক্রোফোন ছেড়ে দেওয়ার পূর্বে স্যার বলেছেন বাংলার চোখ সম্পর্কে। বাংলার চোখ হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন 2007 সালের 10ই অক্টোবর আমরা রংপুর কেন্দ্রীয় শহীদ পাদদেশে দাঁড়িয়ে প্রতিষ্ঠা করেছিলাম। এই সংগঠনের মাধ্যমে আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এই সমাজে অনেকগুলো কাজ করছি, যেমন কবরস্থান পরিষ্কার, তারপরে মেধা মাননের জন্য অনেকগুলো কাজ করে থাকি। একটা স্বেচ্ছাসেবী ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যদি কেউ সংযুক্ত হতে চায় তারা আমাদের সাথে হতে পারে। আর স্যার যে কথাগুলো আমার কাছে বলেছেন, আমি একজন কামলা কিসের মানুষ, দিন আনি দিন খাই, কামাই রোজগার যা করি। আমার বউ তো একটাই, টাকাই তো দেওয়া না, সারাদিনে 20-30 হাজার নাই। যাই হোক, আমি কথা দিচ্ছি, আমি যদি কখনো আমার কলমের পাওয়ার আসে, আমি এই অঞ্চল, শুধু এই স্কুল নয়, এই অঞ্চলের প্রত্যেকটি জায়গায় কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, আই নো দ্যাট। আমি যদি 23টি রাজ্যে ঘুরেছি, আমি 23টি দেশ ঘুরেছি, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে। একটা প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়, একটা কাজ কিভাবে তৈরি করতে হয়, সেটা কিছুটা হলেও জানা। আমি সেই কাজগুলো করব। আর স্যার যেই কথাগুলো বলেছেন, আমি আমার জায়গা থেকে উইদিন শর্ট টাইমের ভিতরে আমার পক্ষে যেটি করা সম্ভব হবে আমি ইনশাআল্লাহ করব। আবার আপনাদের সবার কাছে অনেক সময় নিয়ে ভগব করলাম, অনেকে কষ্ট রাখেন না, প্রাণ ভরা ভালোবাসা দিয়ে। এই ভালোবাসা আমার পুঁজি, এই ভালোবাসা আমার শক্তি, কারণ আমার পিছনে কোনো রাজনৈতিক দলের ব্যানার নাই। এই খোরশেদ ভাই, আলাউদ্দিন ভাই, এই আফিয়া স্যার, ইনারা আমাদেরকে ভালোবাসে, তোমরাও ভালোবাসবা। এই ভালোবাসা পুঁজি করে সমস্ত অন্যায়কে আমরা পদতলি করে দিব, শান্তির সবুজ সুনির্মল মোহনা রংপুর তথা বাংলাদেশ গড়ে তুলব। আল্লাহ হাফেজ।